নারী বিষয়ক সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্বে সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেন। প্রতিবেদনের উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে দেশের প্রচলিত শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ। তবে বিষয়টি নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। এ নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি এক প্রশ্নের উত্তরে বলেন, তারা নারী সমাজেরই অংশ, তাদেরকে বাদ দিয়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব ছিল না। আমাদের সমাজে যৌনকর্মী যারা আছেন তারা কিন্তু আছেন এবং এটি সবাই জানে। এমন না যে তারা মানে সমাজের অংশ না, তারা আপনার সমাজের অংশ। যখন আমরা নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে একটি প্রস্তাবনা রাখি, সেখানে অবশ্যই তাদের কথাটি আমাদের বিবেচনায় রাখতে হয়েছে। তাদেরকে বাদ দিয়ে বা তাদেরকে একদম না দেখে কোনো প্রতিবেদন জমা দেওয়া বা কোনো রেকমেন্ডেশন দেওয়া সেটি অবশ্যই সম্ভব ছিল না। যৌনকর্মী যারা আছেন তাদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়ার কথা যেটি বলা হয়েছে, তাদেরকে কিন্তু চাইলেই আপনি হুট করে অন্য পেশায় রিপ্লেস করা বা তাদেরকে অন্য একটি সুস্থ জীবন দেওয়া সেটি আপনি হুট করেই পারবেন না। তো তাদেরকে আপনার সমাজে মানে এখনো অবধি খুবই ঘৃণা ভরে দেখা হয়, কিন্তু এমন না যে তাদের পেশাটি থেমে আছে, অর্থাৎ তাদের কাছে সুশীল মানুষই যাচ্ছেন দিন শেষে। তাদেরকে আসলে যে ধরনের অবমাননার শিকার হতে হয় বা যে ধরনের সামাজিক একটি নিষ্পেষণের শিকার হতে হয়, সেই জায়গা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই ধরনের একটি রেকমেন্ডেশন রাখা হয়েছে। তাদেরকে পুনর্বাসন পুরোপুরি সম্ভব না, কারণ অনেকেই আছে যে এই পেশা তারা স্বেচ্ছায় বেছে নেয়। যারা এই জায়গায় আছে, যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় না বা সম্ভব না, তো তাদের একটি স্বাভাবিক জীবন আপনাকে নিশ্চিত করতে হবে এবং তাদের একটি সামাজিক মর্যাদা আপনাকে নিশ্চিত করতে হবে। তো সেই কথাটি বিবেচনায় রেখেই আসলে এটি বলা হয়েছে। পারিবারিক আইনে সব ধরনের বৈষম্য বিলুপ্তির কথাও বলা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে। তা নিয়ে কমিশনের এই শিক্ষার্থী প্রতিনিধি বলেন, বিষয়টি যেভাবে আলোচনায় আসছে পুরোপুরি তেমনটি নয়। এটি পুরাটা কথাটা ওভাবে আসে নাই। বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে ধর্মীয় আইন ও অনুশাসনের ক্ষেত্রে তারা কিছু কিছু জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে, এবং যেটি সত্য সেটি হচ্ছে আপনি যদি দেখেন শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য জায়গায় অর্থাৎ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম জায়গাগুলোতে সম্পত্তি আইন যেটি আছে সেটির কারণে তারা সম্পত্তির অংশ পাচ্ছে না। এছাড়া বিভিন্ন জায়গায় অর্থাৎ উত্তরাধিকার বা এই ধরনের জায়গাগুলোতে, অর্থাৎ সন্তানের ওপর অধিকার, এইসব জায়গাগুলোতে দেখা যায় যে বিভিন্ন জায়গায় তারা ব্যারিয়ারের শিকার হচ্ছেন, অর্থাৎ তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এবং আপনি যদি ইসলাম ধর্মের কথা বলেন, ইসলাম ধর্ম সুস্পষ্টভাবে যে নারীদের যে অধিকারটি নিশ্চিত করেছে ধর্মে, সেটিও কিন্তু সব জায়গায় পালন হয় না। অর্থাৎ যদি বলা হয় তাদেরকে সম্পত্তির এই অংশটুকু দেয়া হবে, তারা দেখা যায় অনেক ক্ষেত্রে এমন জায়গা পায় যে অনুর্বর জায়গা বা যেটি আসলে তার কাজে আসবে না। তো বিভিন্ন জায়গায় তারা বৈষম্যের শিকার হয় এই ধর্মীয় কারণগুলো দেখিয়ে। অর্থাৎ এটি এমন না যে বলা হয়েছে ধর্ম তাদেরকে বৈষম্য করে, ব্যাপারটা ওই রকম না। ধর্মীয় এই যে বিভিন্ন যে আইনগুলো আছে সেইটি দেখিয়ে অনেক সময় বৈষম্যের শিকার করা হয়। সেটি হচ্ছে সোসাইটি ইচ্ছা করেই করে, এমন না যে এই ধর্মের কারণেই শুধুমাত্র তারা বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ ধর্মীয় একটি কারণ দেখিয়ে তাদেরকে বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার করা হয়, সেটি মূলত এখানে বলতে চাওয়া হয়েছে। এছাড়াও সংসদীয় আসন বাড়িয়ে 600 করে তার মধ্যে 300 আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। তা নিয়ে ব্যাখ্যা দিলেন এই শিক্ষার্থী প্রতিনিধি।
300 আসনের জায়গায় 600 আসন যেটি বলা হয়েছে, এতদিন দেখা যেত 50টি সংরক্ষিত আসনে মেয়েরা যেভাবে উঠে আসতো সেটি মূলত তারা দলীয় এসে তারা কোনো না কোনো দলীয় এজেন্ডা সার্ভ করতো এবং এসে তারা আসলে তাদের নিজেদের অর্থাৎ কথাগুলো এখানে বলতে পারতো না। তো সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন ব্যবস্থা আমরা চাচ্ছি, সেখানে আমরা 300 আসনের জায়গায় 600 আসনের কথা বলেছি। এটি কালকেও আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এটি মূলত একটি পাবলিক ডিবেট তৈরি করার জন্য, মানুষের মধ্যে চিন্তার সঞ্চার ঘটানো যে এমনটি হতে পারে, এবং সেটি আমরা 600 প্রস্তাব করেছি জন্য যে 600ই হতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু আমরা মূলত এটি বলার চেষ্টা করেছি যে নারীরাও সমান সংখ্যক আসন পাক, বা সমান সংখ্যক না পেলে অন্তত তারা নিজেদের ওই জায়গায় নিজের যোগ্যতা অনুযায়ী এবং তাদের রাজনীতিতে একটি জায়গা তারা করে নিক এবং সেই জায়গা থেকে তারা উঠে আসুক। তো সেটি মূলত আমরা বলার চেষ্টা করেছি। এর জন্য আমরা মনে করছি যে সরাসরি নির্বাচনের মাধ্যমে তাদের উঠে আসা খুবই জরুরি, এবং 600 আসনের কথা আমরা যেটি বলেছি সেটি হয়তো কম বেশি হতে পারে। এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে এটি পুরোটি কতটুকু প্রয়োগ হবে সেটি নির্ভর করছে যে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে রাজনৈতিক সরকারের ওপর অনেকটাই। আমরা আমাদের প্রস্তাবনাগুলোকেও মূলত এইভাবেই ভাগ করেছি, অন্তর্বর্তীকালীন সরকার, এরপর নির্বাচিত যে সরকার আসবে এবং পরবর্তীতে আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় এখনই চাইলে অনেকগুলো সংস্কার করে ফেলা সম্ভব, এবং ডক্টর ইউনূসও আমাদেরকে তেমনই বলেছেন কালকে। তিনি এই বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন এবং পরবর্তীতে এই কাজের ধারা অব্যাহত থাকবে এবং আমরা আশানুরূপ কিছুটি জায়গায় সংস্কার দেখতে পাবো খুব শীঘ্রই বলে আশা করছি। অপরদিকে কমিশনের এই প্রতিবেদনকে নারী অধিকার নিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। তবে এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের করণীয় ও রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।